আমরা আজকে আলোচনা করব আল মাহমুদের লোকান্তর কবিতা নিয়ে। আল মাহমুদের এটি প্রথম কাব্যগ্রন্থ। লোকান্তর কাব্যের নাম কবিতা লোকান্তর। আল মাহমুদ 1936 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 2019 সালে। জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের একজন প্রধান কবি। পেশা সাংবাদিকতা। আল মাহমুদ আধুনিক বাংলা কবিতায় অনন্য এক জগৎ তৈরি করেন, স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রাম জীবন নিয়ে। লোকান্তর এটি আল মাহমুদের আত্মপরিচয়মূলক কবিতা, সনেট কবিতা। সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, 14 পংক্তি 18 মাত্রার সনেট, প্রতি চরণে 3টা করে পর্ব। চতুর্দশপদী কবিতা বা সনেট 14 পংক্তির প্রথম 8 চরণে অর্থাৎ অষ্টকে রয়েছে প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা, ষষ্ঠকে আছে কবির গভীর উপলব্ধির পরিণতি। লোকান্তর, এখানে লোক হলো ইহলোক, লোকান্তর পরলোক। আমরা কবিতাটি ওয়ালাইকুম আসসালাম পরে আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকান্তর, লোক ইহলোক আর লোকান্তর পরলোক, অর্থাৎ ইহলোক থেকে পরলোক, অর্থাৎ বলা যায় জন্ম থেকে জন্মান্তর, সীমা থেকে অসীম। এবার আমরা কবিতা পড়ে আলোচনা করব প্রতিটি পংক্তি শব্দ। লোকান্তর আল মাহমুদ। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি। সাদা পাখি এটি একটি প্রতীকী শব্দ, সিম্বলিক ওয়ার্ড। কবি বলছেন কবির চেতনা, মানে এখানে কবির কাব্য চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি। সাদা পাখির প্রতীকে কবি তার কাব্য সত্তাকে, কাব্য চেতনাকে মুক্ত করে তুলছেন। চেতনা তো গাছের ডালে বসে থাকতে পারে না। কবিরা পৃথিবী থেকে উপকরণ নিয়ে প্রতীকের মাধ্যমে, চিত্রকল্পের মাধ্যমে তা তুলে ধরেন। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। এখানে কবি প্রথম যে পংক্তি আমি পড়েছি সে পংক্তিতে সাদা পাখি শুভ্রতার প্রতীক। এখানে কবির স্বচ্ছতার পরিচয় আমরা পাচ্ছি। বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। কবি এখানে শব্দ ছবি তৈরি করেছেন। শব্দ ছবি বলতে বোঝাচ্ছি চিত্রকল্প। কবি শব্দের মালা গেঁথে এমন এক রূপ বা চিত্র তুলে ধরেন যা ছবির মতন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে, এটি একটি চিত্রকল্প। এই ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা ছবি। সবুজ অরণ্যে এক চন্দনের ডালে কবির চেতনারূপ পাখি বসে আছে। চন্দন হলো সুগন্ধি কাঠের গাছ, এর ফুল হলো ঝাল মিষ্টি লবঙ্গ অর্থাৎ লং। এখানে এই দ্বিতীয় পংক্তিতে আমরা কবির সুন্দর রুচি বোধের পরিচয় পাচ্ছি। চন্দন, সুগন্ধি কাঠের গাছ, ফুল, ঝাল মিষ্টি লং। এখানে কবির কাব্যের কাব্যসত্তার মধুরতার সাথে চন্দনের একটা গভীর সম্পর্ক রয়েছে। মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা। যেখানে কবির চন্দনের ডালে অরণ্যে কবির চেতনারূপ পাখি বসে আছে, তার মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা। তার মাথার উপরে নিচে বনচারী, বনচারী মানে বনে চড়ে এমন, এই বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, বন্য পানলতা দোল খায়। এই যে প্রকৃতির, বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ রূপ এখানে কবি তুলে ধরেছেন। সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। কবি বলছেন সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। এখানে সেই পরিবেশের আশেপাশে ফুল, লতা এবং অজস্র ফুলের রেণু, পরাগ হলো ফুলের রেণু,
এই সুগন্ধি ফুলের রেণুতে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার, সেই চেতনা পাখির ঠোঁট সেই ফুলের রেণুতে, অজস্র রেণুতে ভরে আছে, অর্থাৎ মাখামাখিতে অন্তরঙ্গতায় সেই চেতনা পাখির ঠোঁট ভরে আছে। এ থেকে আমরা বুঝতে পারি যে আসলে এখানে কবির অস্তিত্বের যে স্বরূপ, তার কাব্যভাষা প্রকাশ আমরা পাচ্ছি। তার দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, দুটি চোখের কোটরে, কোটর মানে গবর, গর্ত, চোখের গর্তে সেই চেতনা পাখির দুটি চোখের কোটরে বলতে আমরা বুঝতে পারছি যে চেতনা পাখির দৃষ্টিতে কাটা সুপারির রং। কাটা সুপারির রং বলতে বাংলার, গ্রামীণ বাংলার চিরায়ত রূপ, এই গ্রামীণ বাংলার চিরায়ত রূপ চেতনা পাখির দৃষ্টিতে, তাহলে এখানে আমরা বুঝতে পারি কবির সমগ্র অস্তিত্ব জুড়ে চিরায়ত গ্রাম বাংলা। পা সবুজ, নখ তীব্র লাল, পা সবুজ, নখ তীব্র লাল। এখানে সবুজের মাঝে তীব্র লাল বলতে সূর্য, এখানে সবুজের মধ্যে লাল আমাদের মানচিত্রকে প্রকাশ করেছেন কবি। সমগ্র বাংলাকে, গ্রামীণ বাংলাকে কবি ভালোবাসেন, তার নৈসর্গিক সৌন্দর্যকে কবি ভালোবাসেন, এবং এখানে চেতনা পাখি তার দৃষ্টিতে গ্রামীণ বাংলা, চিরায়ত বাংলা এবং এই পুরো বাংলাকে ধারণ করে আছে চেতনা পাখি। যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। তন্ত্র হলো উপাসনার বিধি, শাস্ত্রের বিধি, মন্ত্র হলো পবিত্র শব্দ বা বাক্য, মন্ত্র। যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল, অর্থাৎ এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যে এই যে রহস্যময়তা এবং তার জাদুময়তায় তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। চন্দনের ডাল ভরে আছে। চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপরে। নারী এখানে রস্বইকার দিয়ে নারী, অর্থাৎ মহিলা নয়, ওটা হলো দন্ত ন আকার র দীর্ঘইকার। এটা নারী মানে পারি না, নারী অর্থ হলো পারি না। চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপরে। এই যে প্রকৃতির নৈসর্গিক এবং প্রাকৃতিক সৌন্দর্য, সৃষ্টির যে রহস্যময়তা এবং এই এত অপরূপ সৌন্দর্যে কবি এত অভিভূত যে কবি চোখ রাখতে পারছেন না এই এত বন্য ঝোপের উপরে। তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়, তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়। যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি, যখন আমার চেতনার জগৎ উজ্জ্বল হয় তখন আমি আর তাকাতে পারি না, মনে হয় কেটে যাবে। এখানে কবির সংকোচ প্রকাশ পেয়েছে, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি, সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে। কারণ যখন কবির চেতনার জগৎ উজ্জ্বল হয় তখন কবির কাছে পৃথিবীর সমস্ত বিধিবিধান, নিয়ম কানুন, ধর্ম, সমাজ, সংসার সবকিছু তুচ্ছ হয়ে যায়। তখন কেবল সত্য হয়ে দাঁড়ায়, একমাত্র আরাধ্য বস্তু হয় চেতনার জগৎ। ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি, সংসার, সমাজ, ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। সংসার, সমাজ, ধর্ম এবং লোকালয় মানে হলো জনপদ, সবকিছু তুচ্ছ হয়ে যায়, কেবল সত্য হয়ে থাকে তখন কবির চেতনার জগৎ। কারণ কবি তখন সৃষ্টি করেন, নতুন সৃষ্টি করেন। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি। লোক থেকে লোকান্তরে মানে ইহলোক থেকে পরলোকে, অর্থাৎ সীমা থেকে অসীমে, জন্ম থেকে জন্মান্তরে। কবি এখানে আসলে একটা এক রকম বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণায় কাতর, আহত। কারণ এত রূপ, এত সৌন্দর্য
পৃথিবীর সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে কবিকে একদিন পরলোকে চলে যেতে হবে। এই বেদনাবোধ, এই বিচ্ছিন্নতা বোধ কবিকে কাতর করে, কবিকে কষ্ট দেয়, যন্ত্রণায় দগ্ধ করে। এই বিচ্ছিন্নতা বোধের বেদনায় কবি স্তব্ধ। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান। এখানে কবি বলছেন আহত কবির গান, কারণ কবিরা যে কবিতা তৈরি করেন, তাদের যে সৃষ্টির জগৎ, সেটি কিন্তু কুসুমাস্তীর্ণ নয়, সেটা বেশ দুর্গম। অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে তাদেরকে তাদের অন্বিষ্টে, তাদের লক্ষ্যে তাদেরকে পৌঁছতে হয়, কবিতা নির্মাণ করতে হয়। সেজন্যে কবি বলছেন লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান। পৃথিবীতে আমি থাকবো না, মহাকাল আমাকে রাখবে না, কিন্তু আমার কর্মকে, আমার সৃষ্টিকে, আমার কবিতাকে মহাকাল রাখবে। এরকমের প্রত্যয় কবি ব্যক্ত করেছেন যে লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি, আমি পরলোকে চলে যাব, পৃথিবী আমাকে রাখবে না, মহাকাল আমাকে রাখবে না। শেষের এই পংক্তির গুলোর মিল আসলে আমরা রবীন্দ্রনাথের সোনারতরী কবিতাতেও দেখতে পাই। রবীন্দ্রনাথ সোনারতরী কবিতায় তিনি বলেছেন যে পৃথিবী যে ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। যে মহাকাল কবিকে রাখবে না, কিন্তু কবির সৃষ্টি সোনার ফসলকে মহাকালে রাখবে। এরকম একটা বিশ্বাস কবি আল মাহমুদের অন্তরেও আছে। তিনি বিচ্ছিন্নতাবোধের যন্ত্রণায় কাতর, আহত, চলে যেতে হবে তাকে, এই মায়ার বাঁধন, এই সৌন্দর্যের বাঁধন ছিন্ন করে তাকে চলে যেতে হবে। কিন্তু তারপরও কবি সৃষ্টির আনন্দে উদ্বেগ আনন্দিত। আমি স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, আমার কবিতা বেঁচে থাকবে, আমার কর্ম পৃথিবীতে থাকবে, কবিতার আসন্ন বিজয়, এবং কবিতার অবশ্যই কবিতা বিজয় লাভ করবে। সৃষ্টির আনন্দ কবিকে আনন্দিত করে, সে কারণে তার যে বিচ্ছিন্নতাবোধের যন্ত্রণা, সেটা কিছুটা কমে যায়, কিছুটা প্রশমিত হয়। কবিতার জয় অবশ্যম্ভাবী, এরকম প্রত্যয় কবি ঘোষণা করেছেন তার শেষ পংক্তিতে। আমরা কবিতাটা আলোচনা করলাম। কবিতার মধ্যে কিছু শব্দ আমি কবিতা পাঠ করার সময় বলেছি। চন্দন, শুনতে পাচ্ছ তোমরা? সুগন্ধি কাঠ, বনচারী বনে বিচরণ করে এমন, পরাগ ফুলের রেণু, তন্ত্র উপাসনার বিধি, মন্ত্র পবিত্র শব্দ বা বাক্য, নারী না পারি, পারি না, সাদা সত্যিকার পাখি, এটি কবির কাব্যসত্তা, আহত কবির গান, কবির সৃষ্টির পথ কুসুমাস্তীর্ণ নয়, কবিতার আসন্ন বিজয়, সকল বাধা অতিক্রম করে কবিতার জয় হবে, এই প্রত্যয়। এবার তোমাদেরকে কিছু প্রশ্ন করব। লোক লোকান্তর কবিতাটি কি ধরনের কবিতা? দেখি একজন বলো, লোক লোকান্তর কবিতাটি কি ধরনের কবিতা? লোক লোকান্তর কবির আত্মপরিচয়মূলক কবিতা, আত্মপরিচয়মূলক কবিতা। কবি আল মাহমুদের প্রকৃত নাম কি? কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আব্দুল শুকুর আল মাহমুদ। আল মাহমুদ আব্দুল শুকুর আল মাহমুদ। আল মাহমুদ দীর্ঘদিন কোন পেশার সঙ্গে জড়িত ছিলেন? আল মাহমুদ দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। কোথায় বনচারী বাতাসের দোলা দেখা যায়? মাথার উপরে নিচে বনচারী বাতাসের দোলা দেখা যায়। লোক লোকান্তর কবিতায় কিসের জয় হয়েছে? লোক লোকান্তর কবিতায় কবিতার জয় হয়েছে। কবি কোথায় চোখ রাখতে পারেন না? কবি চোখ রাখতে পারেন না বন্য
ঝোপের উপরে। কবির মাথার উপরে ও নিচে কি ধরে? মাথার উপরে ও নিচে বন্য পান লতা ধরে। কবির চেতনার পাখি কোথায় বসে আছে? কবির চেতনার পাখিটি সবুজ অরণ্যে চন্দনের ডালে বসে আছে। লোক লোকান্তর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? লোক লোকান্তর কবিতাটি লোক লোকান্তর কাব্যের অন্তর্গত। লোক লোকান্তর আল মাহমুদের প্রথম কাব্য। লোকালয় শব্দের অর্থ কি? লোকালয় শব্দের অর্থ জনপদ। তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলো, তোমাদের কোনো সমস্যা আছে? আমি যা বলেছি, বুঝিয়েছি, সব বুঝেছ? কোনো প্রশ্ন নেই? কারো কোনো প্রশ্ন নেই? কোনো প্রশ্ন নেই? না স্যার, বুঝতে পেরেছি। তথ্য কণিকা। আচ্ছা, তাহলে আমরা এই কবিতার যে তথ্য কণিকা এটা একটু বলি। লোক লোকান্তর কবিতাটি কবি আল মাহমুদের লোক লোকান্তর কাব্যের নাম কবিতা। লোক লোকান্তর কবিতাটি কবির আত্মপরিচয়মূলক সনেট। আমি বলেছি যে সনেট এটা 14 পংক্তির একটা সনেট, মানে চতুর্দশপদী কবিতা। এখানে প্রতিটা চরণে 3টা করে পর্ব, 18 মাত্রার সনেট, 3টা করে পর্ব। চরণের মিল ক খ খ ক গ গ ঘ গ উঙ চ চ উঙ চ উঙ। আলোচ্য কবিতায় কবিতার কাব্যবোধ ও কাব্য চেতনাকে সাদা এক সত্যিকার পাখির প্রতিমায় উপস্থাপন করেছেন। এক সুগভীর বিচ্ছিন্নতাবোধের যন্ত্রণা কবিকে কাতর করে। প্রাণের মধ্যে, প্রকৃতির মধ্যে, সৃষ্টির মধ্যে তার বসবাস। কবি পৃথিবীর বিধিবিধান, নিয়ম কানুন, সমাজে সংসার, লোকালয় কোনো কিছুর অধীন নন। কবির কাছে একমাত্র সত্য হয়ে ওঠে তার চেতনার জগৎ, চেতনার রং রূপ রেখা, শব্দ গন্ধ। কবির কাব্যসত্তার মধুরতার সঙ্গে চন্দনের সম্পর্ক নিহিত। কবির সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী হয়ে ওঠে, বিচ্ছিন্নতার বেদনা প্রশমিত হয়, কমে যায়। কবির অস্তিত্ব জুড়ে আছে এদেশের চিরায়ত গ্রাম বাংলা। কেবল বাংলার অফুরন্ত রং কবির চোখে পড়ে। কবি আল মাহমুদ আধুনিক বাংলা কবিতায় এক অনন্য জগৎ তৈরি করেছেন। সেই জগৎ স্নিগ্ধ, শ্যামল, প্রশান্ত গ্রাম জীবন নিয়ে গড়া। প্রথম পংক্তিতে দেখি, সাদিক তুমি বলো, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি। প্রথম পংক্তিতে এখানে কবির কোন বোধের পরিচয় রয়েছে? সাদিক বলো। এখানে কবি তার চেতনাটাকে একটা সাদা সত্যিকার পাখির সাথে তুলনা করেছেন। হ্যাঁ, এখানে একটা স্বচ্ছতার পরিচয় আছে এবং সাদা সত্যিকার পাখি, সাদা পাখি। আমি বলেছি যে এটা একটা প্রতীকী এবং শব্দ। স্যার এটা স্যার সে তার উনি তার চেতনাটাকে প্রকৃতির সাথে একত্রিত করে ফেলছেন। হ্যাঁ, ঠিক আছে, কারণ প্রকৃতির সাথে তুলনা করছেন। চেতনা তো ওইভাবে ই করা যাবে না, মুক্ত করা যাবে না, তাই না? সেই জন্য প্রকৃতির উপকরণ নিয়ে পাখির প্রতীকে কবি তা তুলে ধরেছেন। এখানে স্বচ্ছতার পরিচয় রয়েছে। বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। দ্বিতীয় পংক্তিতে প্রকাশ পেয়েছে, কিসের প্রকাশ পেয়েছে আমি বলেছি? এই নাইম বলো, দ্বিতীয় পংক্তিতে কিসের প্রকাশ পেয়েছে আমি বলেছি? চেতনার। চেতনার কথা তো কবি বলছেন। চেতনা রুচির, কবিতার ভালোবাসার রুচি, রুচিবোধের পরিচয়। এখানে রুচিবোধের পরিচয় আছে কবি, কারণ এখানে চন্দনের সাথে, এই যে চন্দনের ডালে বসে আছে কবির চেতনারূপ পাখি। তো চন্দন তো একটা সুগন্ধি কাঠের গাছ এবং এর ফুল হচ্ছে ঝাল মিষ্টি লবঙ্গ, তাই না? তো এখানে কবির রুচিবোধের পরিচয় রয়েছে। হুজাইফা, দেখি তুমি বলো। হুজাইফা দেখি তুমি বলো, আহত কবির গান। আহত কবির গান বলতে এখানে কি বোঝানো হয়েছে? আহত কবির গান বলো, কে বলবে দেখি, একজন বলো। জাহেদ, আহত কবির গান একজন বলো দেখি, যে পারো সে বলো। নাইম, সাদিক। হ্যাঁ, কবির সৃষ্টির কোনো পথ নয়। সৃষ্টির কোন
সৃষ্টি কবির সৃষ্টির পথ কুসুমাতীর্ণ নয়। কুসুমাস্তীর্ণ নয়। এখানে আমি তো বলেছি যে আসলে লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান। মানে লোক থেকে লোকান্তরে, কারণ এখানে কবি বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণা কাজ করছে। কারণ পৃথিবীর এত সৌন্দর্য, এত মায়া, এত রূপ সবকিছু ছেড়ে একদিন কবিকে চলে যেতে হবে। এই যে বিচ্ছিন্নতা বোধ, এই বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণা কবিকে কাতর করে, আহত করে। তারপরও সেজন্য আহত কবির গান। কবি তারপরও সৃজনশীল বলে কবিতা নির্মাণ করেন বলে, কবি সৃষ্টির আনন্দে উদ্বেলিত হন বলে, কবি এই প্রত্যয়, এই আশা কবি রাখেন যে তিনি চলে গেলেও তার কবিতা পৃথিবীতে থাকবে, মহাকাল তার কবিতাকে রাখবে। এখানে আহত কবির গান বলতে আসলে কবিদের জীবন, কবিদের কাব্য সৃষ্টি, এটা কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। এখানে বাধা আছে, প্রতিবন্ধকতা আছে। তো সব বাধা, প্রতিবন্ধকতা সব কিছু দূরে সরিয়ে কবিকে তার অন্বিষ্টে পৌঁছতে হয়, তার লক্ষ্যে এগিয়ে যেতে হয়। সেজন্যে কবি এই আহত কবির গান, পৃথিবী থেকে চলে গেলেও কবি এই আহত কবির গান শুনতে চান, এবং তিনি এই প্রত্যয় ব্যক্ত করেছেন যে কবিতার আসন্ন বিজয়, এবং কবিতার বিজয় হবে। কবিতা সৃষ্টির যে আনন্দ, সেই আনন্দে কবি উদ্বেলিত, এবং তার এই যন্ত্রণা, এই কাতরতা কিছুটা কমে যায়, এবং কবিতা বিজয় লাভ করে। এই প্রত্যয় কবি ব্যক্ত করেছেন। যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি। জাহেদ, তুমি বলো, যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি, এই পংক্তিতে কবি কি বুঝিয়েছেন? জি স্যার। বলো, যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি, বলো। মানে যখন কবি যখন জি স্যার। কবির চেতনার জগৎ, অর্থাৎ কবি কাব্য সৃষ্টির জন্য যখন তার চেতনার জগৎটা উজ্জ্বল হয়, অর্থাৎ কবি যখন সৃষ্টিশীল হন আর নতুন কিছু তৈরি করতে চান, জি স্যার। তখন একমাত্র এই চেতনার জগৎ যখন উজ্জ্বল হয়, তখন পৃথিবীর সমস্ত বিধিবিধান, নিয়ম কানুন, সমাজ, সংসার সবকিছু তুচ্ছ হয়ে যায় কবির কাছে। কেবল চেতনার জি স্যার। জগৎটাই প্রধান হয়ে দাঁড়ায়, চেতনার জগৎটাই মুখ্য হয়ে দাঁড়ায়। এটাই কবি এখানে প্রকাশ করেছেন। জি স্যার। আব্দুল কাদের। জি স্যার। হ্যাঁ, দেখি তুমি বলো। পা সবুজ, নখ তীব্র লাল, এটা দ্বারা কবি কি বুঝিয়েছেন? বোঝানো হয়েছে আমাদের প্রকৃতির সবুজ সৌন্দর্যকে, এবং নখ লাল বলতে আমাদের সূর্যের রং, অথবা এটাকে আমাদের বাংলাদেশের যেটা মানচিত্র। হ্যাঁ, চিত্রটি বোঝানো হয়েছে আর কি। লিপস্টিকের রঙও তো লাল হতে পারে। মানচিত্রকে, জি অর্থাৎ স্যার। পুরো মানে আমাদের সবুজের বুকে সূর্যের যে Perfect. আলোক ছটা যে সৌন্দর্য তৈরি করে সেটি, এবং আমাদের পুরো যে বাংলার যে যে মানচিত্র, সেই মানচিত্রকে ধারণ করে আছে চেতনারূপ পাখি, অর্থাৎ কবি সত্তা, সেটা এখানে বোঝানো হয়েছে। জি স্যার। শেষ করব, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, সময় শেষ। তো তোমরা এটা ভালো করে রিভিশন দেবে, কেমন? বাসায় বসে ভালো করে রিভিশন দেবে, একটু দেখবে। তো ঠিক আছে, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।